লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। সমাজতন্ত্রের শৃঙ্খলে বাংলাদেশের জনগণ কখনোই নিজেদের বন্দী করতে আগ্রহী ছিল না। মুজিববাদ বিশ্বের তৃতীয় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন। শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, সেটাও জনাব তাজউদ্দিন স্বীকার করেন না। আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হলো আদর্শিক দেউলিয়াপানা, কোন্দল এবং ভাঙন। ক্ষমতায় বসানো হলো আওয়ামী লীগকে। যদিও দেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর 1971, কিন্তু সৈয়দ নজরুল ইসলাম প্রবাসী সরকার এবং মন্ত্রিসভার আগমন ঘটে 22 ডিসেম্বর 1971। ঢাকায় এসেই তাজউদ্দিন সরকার ঘোষণা করেন তাদের সরকার বিপ্লবী সরকার, বাংলাদেশি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। যদিও 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার সমাজতন্ত্রের কোনো অঙ্গীকার ছিল না। সমাজতন্ত্রের শৃঙ্খলে বাংলাদেশের জনগণ কখনোই নিজেদের বন্দী করতে আগ্রহী ছিল না। তাদের সর্বকালে দাবি ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। জনাব প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছিলেন তৎকালীন প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো। 1972 সালের 17 জানুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক সমাজবাদী দল অন্যান্যদের সাথে প্রশ্ন তোলে। তারা বলে, আওয়ামী লীগ সরকার বিপ্লবী সরকার হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যদি বিপ্লবী হয়ে থাকে, তবে সে বিপ্লব শুধু আওয়ামী লীগই করেনি, করেছে এদেশের 7.5 কোটি মানুষ। আর তাই সকল দলের প্রতিনিধি নিয়েই গঠন করা হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সরকার। তাদের এ দাবি যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতীয় সাহায্যে প্রবাসকালের একলা চলনীতি ধরেই রাখে। মস্কোপন্থী মোজাফফর ও মনি সিং গং ক্ষমতার অংশ না পেয়েও যুদ্ধকালীন সময় থেকেই তাদের বিদেশি মুরব্বীদের ইচ্ছানুসারে আওয়ামী লীগ সরকারের লেজুর ভিত্তি করতে থাকে নির্লজ্জভাবে। ভারতীয় রাজনীতিতে সিপিআই যেভাবে কংগ্রেসের লেজুরে পরিণত হয়, ঠিক সে অবস্থাই হয়েছিল মোজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টির বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু সার্বিক আর্থসামাজিক পরিস্থিতির দ্রুত অবনতির ফলে প্রফেসর মোজাফফর আহমদ আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেও অবস্থার চাপে 10 মে চট্টগ্রাম জাতীয় সরকার কায়েমের দাবি তুলতে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগের তাত্ত্বিক দেউলিয়াপনা, জনাব তাজউদ্দিন আহমদ এবং মুজিববাদীদের মধ্যে ক্ষমতার লড়াই। শ্রেণীগতভাবে আওয়ামী লীগ ছিল বর্জুয়া এবং পাতি বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্বকারী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদী, প্রগতিশীল এবং সমাজতন্ত্রীরাও ছিল। এ কারণে বিপরীতমুখী চিন্তাভাবনা দলে দ্বিধাদ্বন্দ্ব, অসন্তুষ্টি এবং সংঘর্ষের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ প্রচার করেছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা খাঁটি সমাজতন্ত্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, অন্য কিছু নয়। তার এসব বক্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আওয়ামী লীগের অভ্যন্তরে ক্ষমতার অন্তদ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে উন্মোচিত হতে থাকে। ক্রমবর্ধমান সমস্যার মোকাবেলার জন্য 1972 সালের 10 মে চট্টগ্রামে এক জনসভায় আওয়ামী লীগের লেজুর দলের ন্যাপ সভাপতি জনাব মোজাফফর আহমদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাতে বাধ্য হন। আগেই বর্ণিত হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ওপর অনাস্থা ও যুদ্ধোত্তর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা, ভারতের অন্যতম কূটনীতিবিদ জনাব ডিপি ধরের পরামর্শে এবং বাংলাদেশ প্রবাসী সরকারের একাংশের বিশ্বাসঘাতকতায় মুক্তিবাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল BLF, পরবর্তীকালে মুজিব বাহিনী। বাংলাদেশের 4 জন ছাত্রনেতা ভারতীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই চতুরঙ্গ তোফায়েল রাজ্জাক, শেখ মনি ও আব্দুর রাজ্জাক পরবর্তীকালে বাংলাদেশের 4 খলিফা নামে প্রসিদ্ধ লাভ করেন। তাদের একজন জনাব তোফায়েলকে নিয়ে 17 ফেব্রুয়ারি 1972 ঘোষণা করা হলো, মুজিববাদ কায়েম করব। মুজিবের 4 স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। তিনি মুজিববাদের একটি ব্যাখ্যাও দিলেন। তিনি বলেন, মহান মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কন আমেরিকার জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সমাজতন্ত্র দিতে পারেনি। কার্ল মার্কস সমাজতন্ত্রের স্থপতি, কিন্তু তার দর্শনে ছিল না গণতন্ত্র এবং স্বাধীনতা। মুজিববাদে রয়েছে দুটোই, গণতন্ত্র এবং সমাজতন্ত্র।
সুতরাং মুজিববাদ বিশ্বের তৃতীয় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন। তিনি আরও বলেন, পুঁজিবাদ ও কমিউনিজমের মধ্যে একটি দৃষ্টান্ত হিসাবে মুজিববাদ কায়েম করে সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বাংলাদেশের জনগণকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় বিপ্লব আখ্যা দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান। জনাব তাজউদ্দিনকে চ্যালেঞ্জ করার জন্যই জনাব তোফায়েলের মাধ্যমে মুজিববাদ নামক একটি উদ্ভট এবং অদ্ভুত রাজনৈতিক দর্শনের উপস্থাপনা করা হয়। ৩ জানুয়ারি ১৯৭২ সালে পাকিস্তান সরকার এক ঘোষণার মাধ্যমে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হবে বলে খবর প্রচার করে। যুব নেতৃবৃন্দ বাংলাদেশে ফিরেই মুজিব পরিবারের অনুকম্পা ও সহানুভূতি লাভের আশায় জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে কদর্য প্রচারণা শুরু করে। তারা বলে শেখ মুজিবের প্রতি তাজউদ্দিনের কোনো আনুগত্য ও শ্রদ্ধাবোধ নেই। স্বাধীনতা সংগ্রামের কৃতিত্বের দাবিদার তিনি একাই হতে চান। তারা আরও বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, সেটাও জনাব তাজউদ্দিন স্বীকার করেন না। তাছাড়া শেখ মুজিবকে উপেক্ষা করার আর একটি নজির এই যে তিনি তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না করে ক্ষমতার অভিলাষে নিজেকে প্রধানমন্ত্রী বানান। শেখ মুজিবকে শুধুমাত্র সাংবিধানিক ক্ষমতাহীন রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার উদ্দেশ্য সৎ হলে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়ে নিজে উপপ্রধানমন্ত্রী হিসাবে স্বাধীনতা সংগ্রাম ও প্রবাসী সরকার পরিচালনা করতে পারতেন। এমনইভাবে তাজউদ্দিনের প্রতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের প্রত্যেকের মন বিষিয়ে তুলেছিলেন তারা। শেখ মনির এতে মুখ্য ভূমিকা ছিল। শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর উল্লেখিত নেতৃবৃন্দ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তাজউদ্দিনের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠেন। শেখ মুজিব যেহেতু স্বাধীনতা সংগ্রামকালে 9 মাস নির্বাসিত ছিলেন, পাকিস্তানের কারাগারে সেই অনুপস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন তারা। তার সামনে কেঁদে মেঝেতে লুটিয়ে পড়া নাটক করে এদের অনেকেই বলেছিলেন, আপনার ভাবমূর্তি ও নেতৃত্ব রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে তাজউদ্দিনের বিরাগ ভাজন হয়েছি আমরা। তিনি ফাঁসি কাস্টে ঝুলাবার হুমকি পর্যন্ত দিয়েছেন। শেখ কামালকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাবার হুকুম দিয়েছিলেন তিনি। শুধু আমাদের বিরোধিতাই সেটা সম্ভব হয়নি। আমরা জোর করে তাকে মুজিবনগর হেডকোয়ার্টার্সে কর্নেল ওসমানীর এডিসি হিসাবে রেখেছিলাম। আরও অনেক কিছু বলে তারা কান ভারী করতে সক্ষম হয়েছিল কুচক্রী ক্ষমতালিপ্সু যুব নেতৃবৃন্দ। শেখ মুজিব তাদের কথার সত্যতা যাচাই করার সুযোগ পেলেন না, কেননা তার পরিবারের সদস্যগণ আরও রূঢ় ভাষায় তাজউদ্দিনের বিরুদ্ধে তাদের মনের খেদ প্রকাশ করেন শেখ মুজিবের কাছে। এর ফলেই দেশে ফেরার একদিন পর 11 জানুয়ারি 1972 শেখ মুজিব তার দীর্ঘদিনের পরীক্ষিত সহকর্মী জনাব তাজউদ্দিনকে অপসারণ করেন, স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে বসলেন। জনাব তাজউদ্দিন মন্ত্রী পরিষদ থেকে বাদ না দিলেও তাকে সব ব্যাপারে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে লাগলেন শেখ মুজিব। প্রশাসনিক ব্যাপারে আবার তিনি যুব নেতৃবৃন্দের উপরই সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়লেন। ফলে যুব নেতৃবৃন্দ জাতীয় পরিসরে সর্বময় ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে গেলেন। তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হলো, কিন্তু শেখ মুজিবের এ ধরনের আচরণে মনক্ষুণ্ণ হলেন দলের বর্ষিয়ান নেতারা। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।